হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ক্লাস 11 এর ফুল এনসিইআরটি সমস্ত চ্যাপ্টারের ধরে ধরে আমি করে দিয়েছি সামারি। প্রত্যেকটা ইন্ট্রোডাকশন, ইউনিটের ইন্ট্রোডাকশন, সায়েন্টিস্টের ইন্ট্রোডাকশন সব হয়ে গেছে। এবার হচ্ছে ক্লাস 12 স্টার্ট করছি আজকে থেকে। বলেছিলাম যে ইউটিউবে পুরোটা কমপ্লিট করে দেবো, সেটা নিশ্চয়ই করে দেবো। দেখো তুমি এখনো যথেষ্ট টাইম আছে নিজের, তার আগে 12 ধরে ফেললাম। তো আজকে আমরা ইউনিট 6 মানে তোমার ক্লাস 12 এর যে ফার্স্ট চ্যাপ্টার, তার আগের যে প্রথম ইউনিট সেটা হচ্ছে ইউনিট 6, যেখানে তুমি রিপ্রোডাকশন পাবে। ঠিক আছে, সেই ইউনিটের ইন্ট্রোডাকশন প্রথমে আমরা করব, এবং অবশ্যই এর সাথে আমরা ইংলিশ বাংলা দুটো ভাষায় এনসিইআরটি পড়বো, বুঝবো, এবং এখান থেকে কয়টা প্রশ্ন সলভ করব সেটাও ইংলিশ বাংলা দুটো ভাষায়। সাথে থাকো, এখান থেকে প্রশ্ন আসতে পারে, আজকাল যেভাবে নিটে প্রশ্ন আসছে তুমি জানো। আর যদি তোমার আমার ভিডিওগুলো ভালো লাগছে, ভিডিওটা কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। তোমার নিট জার্নিতে তোমার পাশে আমি কন্টিনিউয়াস থাকবো। চলো শুরু করি। ওকে, তো এনসিইআরটি কি বলছে দেখো, এনসিইআরটি বলছে যে বায়োলজি ইন এসেন্স ইজ দ্য স্টোরি অফ লাইফ অন আর্থ। মানে কি? এটার মানে হচ্ছে জীববিদ্যার মূল ভাবটি হলো পৃথিবী পৃষ্ঠে জীবনের গল্প। সাংঘাতিক ফিলোসফিক্যাল ডায়লগ, সত্যি তাই। বায়োলজি এই জন্যই এতটা সুন্দর, এতটা বিউটিফুল, কারণ পৃথিবীতে জীবের গল্প বলাই তো বায়োলজি, তাই না? While individual organisms die without fail, species continue to live through millions of years unless threatened by natural or anthropogenic extinction. যখন একক জীবগুলো নিশ্চিতভাবে মারা যায়, তখন প্রজাতিগুলো কোটি কোটি বছর ধরে জীবিত থাকে, যতক্ষণ পর্যন্ত না প্রাকৃতিক অথবা মনুষ্যসৃষ্ট কর্মের প্রভাবে এরা বিপদগ্রস্ত হয়। এর মানে হচ্ছে দেখো, একটা ইন্ডিভিজুয়াল জীব সে কিন্তু মরবেই, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, তা না? তোমাকে জন্ম যখন গ্রহণ আমরা করেছি, আমাদের মরতেই হবে, সেটা শুধু মানুষ বলে না, প্রত্যেক জীবের জন্য এটা ঠিক। এবং এটা ভীষণ 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 একটা কঠিন সত্য, তাই না? তুমি ভাবো, ভাবলে কেমন একটা লাগে যে যদি আমি ভাবি যে আমিও তো একদিন মরে যাব, তুমিও নিজেরটা ভাবো যে তুমি একদিন মরে যাবে, কেমন একটা গায়ে কাটা যায় না যে মরে যাবো, মানে আর তো কিছুই দেখতে পাবো না পৃথিবীতে। কিন্তু যাই হোক, সেটা নিয়ে এখন থেকে বসে কান্নাকাটি করলে তো হবে না, মরতে তো হবেই, জন্মেছি যখন, তাই না? কিন্তু তুমি দেখো, একটা প্রজাতি কিন্তু কোটি কোটি বছর ধরে জীবিত থাকে। প্রজাতি মানে কি? যে মনুষ্য প্রজাতি তুমি ধরো, আজকে আমি মরে যাব, তুমি মরে যাবে, কিন্তু মনুষ্য প্রজাতি কি শেষ হয়ে যাবে? না, মনুষ্য প্রজাতি থাকবে। আজকে আমাদের যারা ভবিষ্যতের জেনারেশন, তার যারা ভবিষ্যৎ, তার যারা ভবিষ্যৎ, এইভাবে চলতে থাকবে। যেমন অনেক অনেক বছর আগের আগের জেনারেশন যারা ছিল, তো এইভাবে কি হতো যে জেনারেশন আফটার জেনারেশন আফটার জেনারেশন আফটার জেনারেশন এইভাবে চলতে থাকে। তো এই মনুষ্য প্রজাতি কিন্তু পৃথিবীতে রয়ে গেল, কিন্তু আমি তুমি তো চলে যাবো, তাই না? এবার এটা হচ্ছে কোটি কোটি বছর ধরে একটা প্রজাতি টিকতে পারে, যদি না কোনো এমন কোনো ডিজাস্টার হয়, সেটা হতে পারে ন্যাচারাল বা প্রাকৃতিক। মানে হতে পারে ধরো এমন পৃথিবী ধ্বংস হয়ে গেল, আমরা তো শুনছি পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, সেটা হলে আর কে বা বাঁচবে? কেউ, কোনো পুরো প্রজাতি ধ্বংস হয়ে যাবে। বা মনুষ্য সৃষ্ট কর্ম, এই যে আজকাল আমরা এভাবে পলিউশনকে ডেকে আনছি, আমরা গাছ সব কেটে ফেলছি, সব গাছ ফাছ আমাদের পোষাচ্ছে না, আমরা নিজেরাই প্রকৃতির সাথে খেলা করছি। তো এই করতে 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 এমন একটা সময় হয়তো আসলো যে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনলাম, তো পুরো প্রজাতি ধ্বংস হয়ে গেল। আদারওয়াইজ যতক্ষণ না এগুলো হচ্ছে, তা আদারওয়াইজ একটা প্রজাতি কিন্তু কোটি কোটি বছর ধরে জীবিত থাকে, কিন্তু এটা একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, একজন অর্গানিজম, সে কিন্তু মরে যায়। Reproduction becomes a vital process without which species cannot survive for long. তো জনন একটি অতীব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা ব্যতীত প্রজাতি সমূহ দীর্ঘকাল টিকে থাকতে পারে না। খুব স্বাভাবিক কথা, তাই না? তুমি দেখো না, জনন ছাড়া কি করে টিকবে? এ ধরো মনুষ্য প্রজাতির কথা বলছি, এবার সব মানুষ যদি ঠিক করলো যে আমরা আর কেউ জনন করব না, সবাই ঠিক করলো, মানে ধরো এই মুহূর্তে পৃথিবীতে যতজন আছে সব মানুষ ঠিক করলো আমরা আর জনন করব না, তাহলে কি মনুষ্য প্রজাতি টিকবে? তাহলে তো টিকবে না, প্রজাতিটা তাহলে বিলুপ্ত হয়েই যাবে। তাই জনন কিন্তু হতেই হবে প্রজাতিকে ঠেকানোর জন্য। Each individual leaves its progeny by asexual or sexual means. অযৌন অথবা যৌন জননের প্রক্রিয়ায় প্রতিটি জীব থেকে অপত্য জীবের সৃষ্টি হয়। ঠিক আছে, তো দু রকমের রিপ্রোডাকশন হয়, তুমি জানো, একটা সেক্সুয়াল, একটা অ্যাসেক্সুয়াল, যৌন আর অযৌন। তো দুটোর থ্রুতেই কিন্তু আলটিমেটলি অপত্য জীব বা প্রজানি তৈরি হতে পারে। Sexual mode of reproduction enables creation of new variants so that survival advantage is enhanced.
যৌন জনন প্রক্রিয়ার ফলে নতুন প্রকরণের সৃষ্টি হয় এবং এর ফলে পৃথিবীতে জীবদের টিকে থাকার সুবিধা বৃদ্ধি পায়। সবসময় কিন্তু যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু সুবিধাজনক, অ্যাডভান্টেজিয়াস। কেন? কারণ হচ্ছে যে যৌন জনন হয় বলেই প্রকরণ আসে, ভ্যারিয়েশন আসে। দেখো আজকে দেখবে যে আমাদের বাবা মাদের থেকে আমরা আরো বেশি অ্যাডভান্স, তাই না? আবার যদি আমাদের বাচ্চা কাচ্চা হয়, তারা আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্সড হবে। তার কারণটাই হচ্ছে কি, আমাদের যৌন জননের ফলে কি হয়, প্রকরণের সৃষ্টি হয়। কারণ তুমি জানো মিওসিস এমন একটা টেকনিক যে কিন্তু প্রকরণ বা ভেরিয়েশন এনে দেয়। তো তার ফলে কিন্তু যৌন জননের ফলে যে বাচ্চারা তৈরি হয়, তারা প্রকৃতির সাথে টিকে যাওয়ার জন্য অনেক বেশি কি বলবো, অনেক বেশি তাদের এই ক্যাপাবিলিটিটা রয়েছে। যেখানে অযৌন জননের ফলে যেটা হয়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, তারা একেবারেই বাবা মায়ের মতনই হয়। তাহলে তার ফলে কি হয়, তাদের কোনো নতুন নতুন বৈশিষ্ট্য তাদের মধ্যে আসে না। তো একটা প্রবলেম হলো, তারা মরে গেল। কিন্তু যৌন জননের ফলে সৃষ্ট যে বাচ্চারা হয়, তারা কিন্তু অনেক বেশি নিজেকে টিকিয়ে রাখতে পারে, অ্যাডাপ্টেশন তাদের অনেক বেশি হয়। আচ্ছা, this unit explains the details of reproductive processes in flowering plants and humans as easy to relate representative examples. তো বলছে এই এককে সজীব বস্তুতে সংগঠিত জনন প্রক্রিয়ার সাথে যুক্ত সাধারণ নীতিগুলো সম্পর্কে বলা হয়েছে এবং এরপরে সহজ উদাহরণের সাহায্যে সপুষ্পক উদ্ভিদের জনন এবং মানুষের জনন প্রক্রিয়াগুলো বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো এই ইউনিটে তুমি কি পড়বে? এই ইউনিটে তুমি মেইনলি পড়বে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, মানে সপুষ্পক উদ্ভিদের জনন পড়বে। আর এছাড়া হিউম্যানের রিপ্রোডাকশনও তুমি এই ইউনিটে পড়বে, মানুষের জননও পড়বে। A related perspective on human reproductive health and how reproductive ill health can be avoided is also presented to complete our understanding of biology of reproduction. জননের জীববিদ্যা বিষয়ে আমাদের সম্পূর্ণ বোধগম্যতার জন্য মানুষের জননগত স্বাস্থ্য এবং কিভাবে জননগত স্বাস্থ্যহানি এড়ানো যেতে পারে সেই বিষয়টিকে এই এককে উপস্থাপন করা হয়েছে। যে এখানে তুমি আরেকটা চ্যাপ্টার পড়বে এই ইউনিটের আন্ডারে, সেটা হচ্ছে যে রিপ্রোডাক্টিভ হেলথ, জননগত স্বাস্থ্য। তো রিপ্রোডাক্টিভ হেলথ কিভাবে ঠিক রাখতে হবে প্রত্যেককে, এবং সেটা জনিত যদি কোনো সমস্যা হয়, যেমন তুমি জানো যে একটা খুব বড় ডিজিজ হচ্ছে এইডস। আজকে যদি এইডস হয়, তাহলে মানুষের বেঁচে থাকাই একটা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তো এই ধরনের রোগ যাতে না হয়, তার জন্য কি কি প্রিকশন নিতে হবে, বা এই ধরনের রোগ হয়ে গেলে কি করে আর্লি ডিটেকশন করতে হবে, কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, এই সমস্তই হচ্ছে এই ইউনিটের মধ্যে পড়ে। ইউনিটটা খুব ইন্টারেস্টিং একটা ইউনিট, সবারই খুব পছন্দ, আমারও ইউনিটটা খুব পছন্দ, খুব ভালো লাগে পড়তে। চলো কয়টা প্রশ্ন এনেছি তোমার, ভালো ভালো প্রশ্ন, তিনটে প্রশ্ন। এইটুকু দেখো, এইটুকু ইন্ট্রোডাকশন থেকে আমি তিনটে কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। তো তোমরা যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে আমাকে দেখছো, এগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, ডেফিনেটলি এগুলো তোমাকে হেল্প করবে। তুমি যদি আমার পেড ব্যাচে পড়ে থাকো, আমার পেড ব্যাচে অলরেডি এনরোল করে আছো তুমি, তুমি এগুলো পিডিএফ পেয়ে যাবে, তুমি শুধু শোনো, তোমার কোনো স্ক্রিনশট নিতে হবে না। চলো তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন, ইন্ডিভিজুয়াল অর্গানিজমস ডাই উইদাউট ফেইল। একক জীবগুলি নিশ্চিতভাবে মারা যায়। একদম ঠিক, কেউ বাঁচবে না। স্পিসিস কন্টিনিউ টু লিভ ফরএভার। প্রজাতিগুলো চিরকালের জন্য জীবিত থাকে না, এটা আমরা বলতে পারি না। হ্যাঁ, কারণ এখানে তোমাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, তবেই চিরকালের জন্য জীবিত থাকবে যদি না কোনো রকমের ডিজাস্টার আসে। কোন রকমের ডিজাস্টার আসলে কিন্তু প্রজাতিও মরে যায়। তুমি জানো ডাইনোসর প্রজাতি সে কি আছে পৃথিবীতে? নেই। তাহলে এই সেন্টেন্সটা ঠিক না। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, 2 ইজ ইনকারেক্ট, এক সঠিক দুই ভুল, আনসার হচ্ছে সি। আশা করি তুমি বুঝতে পারছো যে কিরকম প্রশ্ন আসবে আর আমরা কোথায় কোথায় ভুল করি। এই কোয়েশ্চেনটায় আমি শিওর তোমরা ম্যাক্সিমাম বাচ্চা বলবে ম্যাম স্টেটমেন্ট 2 ঠিক আছে, কোনো ভুল নেই, প্রজাতি তো বেঁচেই থাকে, প্রজাতি যদি সারা জীবন বেঁচে না থাকতো তাহলে কি করে একটা প্রজাতির অস্তিত্ব রক্ষা হচ্ছে। কিন্তু সেখানে কিন্তু একটা ছোট্ট ফ্যাক্টর রয়েছে, যদি না কোনো ডিজাস্টার আসে, তাই না? কারণ তুমি ডাইনোসরকে দিয়ে ভাবলেই বুঝতে পারবে যে প্রজাতি কিন্তু ফরএভারের জন্য বাঁচে না। ফরএভার মানে চিরকাল, চিরকালের জন্য কিন্তু প্রজাতিও টিকে থাকতে পারে না। হ্যাঁ, কোটি কোটি বছর টিকে থাকতে পারে, কিন্তু ফরএভার নয়। প্লিজ কোয়েশ্চেন গুলো মাথায় ঢোকানোর চেষ্টা করো, যেভাবে শেখাচ্ছি এভাবে বোঝার চেষ্টা করো, বুঝে পড়ো, শিখে পড়ো। কোথায় প্রশ্ন দেয়, কিভাবে টুইস্ট করে দেয়, সেগুলো শেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে যে তোমার কাছে আর নিট কঠিন লাগছে না। তুমি যদি এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস না করে ডাইরেক্ট নিট দিকে চলে যাও, তাহলে তো তোমার এরকম প্রশ্ন আসতে ভুল হবেই। কিন্তু তুমি শেখো, আমি তো শিখিয়ে দিচ্ছি, শেখো, শিখে কিন্তু প্র্যাকটিস করো, নিশ্চয়ই তুমি পারবে। নেক্সট স্টেটমেন্ট দেখো, উইদাউট রিপ্রোডাকশন স্পিসিস ক্যান সার্ভাইভ ফর লং। ঠিক না ভুল? অবশ্যই ভুল। জনন ব্যতীত প্রজাতি সমূহ দীর্ঘকাল টিকে থাকতে পারে? একেবারেই না।
প্রজাতিকে টেকানোর একমাত্র মাধ্যম হচ্ছে রিপ্রোডাকশন বা জনন। জনন ব্যতীত কি করে টিকবে? ইচ ইন্ডিভিজুয়াল লিভস ইটস প্রজেনি বাই সেক্সুয়াল মিনস অনলি। শুধুমাত্র যৌন জননের মাধ্যমে প্রতিটি জীব থেকে অপত্য জীবের সৃষ্টি হয়? না 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 না, শুধুমাত্র যৌন জনন তো হয় না বাবা, অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও হতে পারে। দুটোই কিন্তু, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জননও কিন্তু অপত্যের জন্ম দিতে পারে। তাহলে এখানে যে আমি বলেছি যে অনলি, শুধুমাত্র, শুধুমাত্র, তাহলে এটা নয়, তাই না? তাহলে দুটোই ভুল। বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ইনকারেক্ট, 1 এবং 2 উভয়ই ভুল। তাহলে আনসার কি হবে? আনসার হবে বি। নেক্সট, assertion reason based question, চলো দেখি। সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন ইজ অ্যাডভান্টেজিয়াস। যৌন জনন প্রক্রিয়া সুবিধাজনক, হ্যাঁ, এখানে আমাদের কোনো ডাউটই নেই। সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন এনেবলস ক্রিয়েশন অফ নিউ ভ্যারিয়েন্ট। যৌন জনন প্রক্রিয়ার ফলে নতুন প্রকরণের সৃষ্টি হয়, একদম ঠিক, অবশ্যই ঠিক। এবারে হচ্ছে ম্যাম দুটো সেন্টেন্স ঠিক হয়ে গেল, পড়লাম আমি বিপদে। তো আমরা অ্যাসারশন রিজনে বেসড কোয়েশ্চেনে আমরা এ ঠিক করব না বি ঠিক করব? কোনটা ঠিক? কারণ এ এন্ড আর বোথ আর কারেক্ট তো দু জায়গাতেই, এ আর উভয়ই সঠিক তো দু জায়গাতেই। তাহলে কোনটা হবে আনসার? এ হবে না বি হবে? তো মাঝে লাগাবো বিকজ। সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন, যৌন জনন অ্যাডভান্টেজিয়াস, সুবিধাজনক। কেন? কারণ কারণ সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনে নতুন নতুন ভেরিয়েশন আসে, প্রকরণ আসে, অবশ্যই অবশ্যই সেই জন্যই অ্যাডভান্টেজিয়াস। সেক্সুয়াল মোডকে বা যৌন জননকে আমরা এই জন্যই সুবিধাজনক বলি যেহেতু সেখানে তোমার নতুন নতুন ভেরিয়েশন আসে, প্রকরণ আসে, তাই না? তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা। আনসার হলো গিয়ে এ। তিনটে প্রশ্ন এখান থেকে এনেছি। এবারে এইভাবে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। আমি সবসময় তোমাকে বলবো বায়োলজি শেখো, মুখস্থ করলে তো হবে না, শিখতে হবে। তার সাথে সাথে এরকম প্রশ্ন প্র্যাকটিস করে তোমাকে ধরতে হবে যে নিচে কিরকম কিরকম প্রশ্ন আসে, কিরকম টেকনিক, কিরকম ওরা ফলো করে, ঠিক আছে? তো যদি তুমি প্রত্যেক চ্যাপ্টার থেকে এভাবে পিডিএফ পেতে চাও, ইংলিশ বাংলা দুটো ভাষায় কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও, মোটমাট আমার কাছে নিট বায়োলজির প্রস্তুতি নিতে চাও, ইউ ক্যান জয়েন মাই পেইড ব্যাচ। আমার ব্যাচের ডিটেলস তোমাকে আমি এখানে এবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি। একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।